হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা স্যার। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 5 এর কন্ডিশনাল প্রোগ্রামের অংশ থেকে ডিটেলসে জিনিসগুলো দেখার চেষ্টা করব যে কন্ডিশনাল প্রোগ্রাম থেকে কি টাইপের কোশ্চেন আসে এবং সেগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ গুলো দেখব এবং হচ্ছে যে পরীক্ষায় কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসে এবং কমন মিস্টেকস গুলো কি, এমসিকিউ কোন কোন অংশগুলো বেশি আসে, এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি স্যার। তো প্রথমে আমরা কন্ডিশনাল প্রোগ্রামের স্ট্রাকচারটা দেখবো যে আসলে কন্ডিশনাল প্রোগ্রামগুলো স্ট্রাকচার কেমন হয় এবং ফ্লো চার্টের স্ট্রাকচার কেমন হয় এবং সেটাকে সি প্রোগ্রামে কনভার্ট করলে কেমন হয়। ঠিক আছে, আর কন্ডিশনাল প্রোগ্রাম কখন আসবে? আমরা সি প্রোগ্রামে যে কন্ডিশনের কথাটা বলে থাকি, কন্ডিশন মানে হচ্ছে স্যার কম্প্যারিজন। যদি কথাটাকে এভাবে বলি, কন্ডিশন, আচ্ছা আমি আগে টাইটেলটা একটু লিখে রাখি। আজকের ক্লাসে আমরা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম নিয়ে কথা বলবো। কন্ডিশনাল প্রোগ্রাম মূলত হচ্ছে স্যার কম্প্যারিজন নিয়ে কাজ করে। কম্প্যারিজন, আমরা কম্প্যারিজন করব। কম্প্যারিজন কখন করি? লাইক আপনি পরীক্ষার খাতাটা আপনার গার্ডিয়ানকে যদি দেন, গার্ডিয়ান হচ্ছে কম্পেয়ার করে দেখবে নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 কিনা। যদি ইয়েস হয় তাহলে একভাবে ডিসিশন নিবে, নো হলে আরেকভাবে ডিসিশন নিবে। অর্থাৎ যেখানে কম্প্যারিজনের বিষয়টা থাকবে সেই জায়গাটাতেই আমরা কন্ডিশনাল প্রোগ্রাম দেখব, কন্ডিশনাল প্রোগ্রাম ইউজ করব। ঠিক আছে স্যার। ওকে, এখন এই কন্ডিশনাল প্রোগ্রামের এই বক্সটাকে এভাবে করে দেখানো হয়। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল বক্স, এর মাঝখানে আমাদের কন্ডিশন বসবে এবং তার সাথে আমাদের দুইটা ব্রাঞ্চ আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল বক্স। প্রতি কন্ডিশনের জন্য আমার ইয়েস থাকবে, নো থাকবে এবং এটার সি প্রোগ্রামের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম। এই কন্ডিশনাল বক্স আপনি যখনই দেখতে পাবেন সেই জায়গায় আপনার হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচার। ইফ, কন্ডিশনাল বক্স দেখলেই আপনি ইফ বসাবেন। এখানে আমাদের হচ্ছে কন্ডিশন থাকবে, তারপর এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা আমাদের ইয়েস এর জন্য কাজ করবে
অর্থাৎ ইফের কন্ডিশনে মানে কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে। ঠিক আছে, কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে স্টেটমেন্টটা কাজ করবে। আর নো এর জন্য আমাদের আসবে এলস, এবং এলস এর সাথেও আমাদের একটা স্টেটমেন্ট কাজ করবে। ঠিক আছে, একটা স্টেটমেন্ট কাজ করবে আমাদের। এই এলস এর পর স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের নো এর জন্য কাজ করবে। ওকে, এটা হচ্ছে আমাদের নো এর জন্য কাজ করবে। তো এটার কোডিং স্ট্রাকচারটা আমরা মোটামুটি দেখছি। এবার আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে। এই বছরের জন্য যে কোশ্চেনগুলো কন্ডিশনাল প্রোগ্রামিং থেকে বেশি আসার চান্সেস আছে তার ভিতরে একটা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। একটি ধনাত্মক সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। তো এখন আমরা ফার্স্টে অ্যালগোরিদমে যাচ্ছি। অ্যালগোরিদম, তো অ্যালগোরিদম মানে হচ্ছে পরীক্ষা জিজ্ঞেস করে অ্যালগোরিদম কি, প্রোগ্রাম তৈরি করার স্টেপ বাই স্টেপ প্ল্যানিংকে অ্যালগোরিদম বলে। অর্থাৎ প্রোগ্রাম মানে একটা টাস্ক, এখন সেই টাস্কটা আপনি কোথা থেকে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, সেটার স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশনকে মূলত স্যার অ্যালগোরিদম বলে। এটা পরীক্ষায় যদি আসে যে অ্যালগোরিদম কি, তখন আপনি বলবেন যে প্রোগ্রামের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত ধারাবাহিক কার্যনির্বাহর পদ্ধতিকে মূলত অ্যালগোরিদম বলে। অথবা এভাবে বলতে পারেন স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন প্ল্যান অফ এ প্রোগ্রাম ইজ নোন অ্যাজ অ্যালগোরিদম। ঠিক আছে, অ্যালগোরিদমটা লাইক হচ্ছে কেকা ফেরদৌসির রেসিপির মতো, যে রেসিপিতে কেকা ফেরদৌসি বলে যে আমি আজকে হচ্ছে রজনীগন্ধার মুরগি রান্না করব। তো রজনীগন্ধা এবং মুরগি দিয়ে তিনি কিভাবে এই সুপার ক্রিয়েটিভ কুজিনটা রান্না করবেন, সেই রান্নার প্রসিডিওরটা তিনি স্টেপ বাই স্টেপ কিন্তু এক্সপ্লেন করে যে ফার্স্টে একটা রজনীগন্ধা নিই, তারপরে মুরগি নিই, তারপর রজনীগন্ধা মুরগি সাথে স্ম্যাশ করি। তো এই যে স্টেপ বাই স্টেপ প্ল্যানিংটা বলতেছে যে কিভাবে এই ওয়ার্কটা ডান হবে, দিস ইজ নোন অ্যাজ অ্যালগোরিদম। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। তো অ্যালগোরিদমে স্টেপ 1 আমরা কি করব স্যার, আমরা হচ্ছে স্টার্ট করি। স্টেপ 2 আমরা হচ্ছে এক্স এ ইনপুট গ্রহণ করি। স্টেপ 3 তে আমরা কি কাজ করব, স্টেপ 3 তে আমাদেরকে ধনাত্মক সংখ্যার কথা বলছে। আমরা ফার্স্টে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। অর্থাৎ আমরা এক্স এর সাথে জিরোর একটা রিলেশন এস্টাবলিশ করছি, কম্প্যারিজন করছি। এক্স এর মান যদি 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাকে আমরা পজিটিভ কনসিডার করব, কারণ আমরা জানি কোনো একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাকে আমরা পজিটিভ হিসেবে কনসিডার করি। এখন অনেকে বলতে পারে যে স্যার 0 তো নিউট্রাল নাম্বার, ডিজিটাল ডিভাইসে 0কে পজিটিভ নাম্বার হিসেবেই ধরা হয়। কারণ আপনি যখন ক্যালকুলেটরে স্কোয়ার রুট অফ 0 করেন, ক্যালকুলেটরে যখন আপনি স্কোয়ার রুট অফ 0 করেন, শায়দ এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় সচরাচর আসে না। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার অ্যাডমিশনে যদি আইসিটি থাকতো তাহলে আসতো, কারণ এমনি পোলাপাইন আইসিটি কম বুঝে, আর তুমি যে কোশ্চেনগুলো দাও এগুলো জিন্দিগিতেও পরীক্ষায় আসে না। আর এইসব যদি পরীক্ষায়ও আসে, পরীক্ষায় অল্টারনেটিভ অপশন থাকে যে তুমি এটা বাদ দিয়ে অন্য কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। আমি এখানে সেগুলাই করাইতেছি যেগুলো পরীক্ষায় আসবে, এবং তুমি লেখা রাখো যা যা করাই দিতেছি এর বাইরে কিছু আসবে না। এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় করে বাংলাদেশের 70% পোলাপাইন আইসিটিতে ফেল করবে, তুমি লেখা রাখো। আমার 2015 থেকে তো আইসিটির কোশ্চেন দেখে যাচ্ছি, 13 থেকে কোশ্চেন দেখতেছি আইসিটির। 2013 সালে আইসিটির প্রথম পরীক্ষা হয়েছে, তারপরে 14, তারপর 15, এভাবে করে স্টেপ বাই স্টেপ অনেকগুলো বছর পরীক্ষা হয়েছে। মাঝখানে হচ্ছে 20, 21, 22 এই তিনটা মানে করোনা তো অটো পাস, 21, 22, 23 এই 3 বছর, টোটাল 4 বছর আইসিটি পরীক্ষা হয়নি। মাঝখানে 20টা তো হচ্ছে অটো পাস ছিল। তো তুমি যে কোনো বোর্ডের কোশ্চেন পিক করো,
ওইখানে হার্ডেস্ট বা টাফেস্ট একটা কোশ্চেনই থাকে, ওই কোশ্চেন কেউ অ্যান্সার করে না। এই সহজ কোশ্চেন দেওয়ার পরও পোলাপাইন হিউজ লেভেলের পরীক্ষায় ফেল করে। তো তুমি যেটা বলছো ডেফিনেটলি আমি এটা এক্সপ্লেইন করবো, কোনো সমস্যা নাই। কারণ না করে দিলে সাউন্ড কি শুনতে পাইতেছেন না? আমি তো যতটুকু দেখতেছি সাউন্ড তো ঠিকই আসতেছে স্যার। সাউন্ডে কি কোনো ইস্যু হচ্ছে স্যার? মাঝখানে স্যার সিলেট বোর্ডে দিছিল তো, সিলেট বোর্ডে আপনি অন্যান্য কোশ্চেন গুলো দেখেন, ঠিক আছে? তাও আপনি যেহেতু বলছেন আমি এটা করাই দিব, কিন্তু আগে আমি যেটা প্ল্যান করছি সেটা আগে আমি শেষ করব, ঠিক আছে? আপনি টেনশন নিয়েন না, আমি আপনাকে আগামী কয়েকদিন পর জিজ্ঞেস করবো আপনার কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে? আর এখন আমি আপনাকে যেটা দেখাই দিব কন্ডিশনাল প্রোগ্রামের, সেটা আপনি আজকের ক্লাসটা করার পর আপনি নিজে এটা কভার করতে পারবেন। এই যে এটা সবার জন্য টাস্ক থাকলো, রাইদ একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা আপনারা নিজেরাই আজকে সলভ করতে পারবেন। ট্রাস্ট মি, আজকের ক্লাসটা শেষ হোক, আপনি নিজে ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আপনারা না পারলে নেক্সট দিন আমি দেখাই দিব, ওকে? তো এখানে এক্স এ ইনপুট গ্রহণ করি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো আমরা ফার্স্টে ফাইন্ড আউট করব এটা পজিটিভ না নেগেটিভ। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের জোড় বিজোড় ক্যালকুলেশন হবে, আর নেগেটিভ হইলে আমরা ম্যাথ এরর শো করব। কারণ আমাদেরকে বলছে ধনাত্মক সংখ্যার জোড় বা বিজোড়, একটি সংখ্যা, একটি ধনাত্মক সংখ্যা জোড় বা বিজোড়, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিবে আমার ফার্স্ট থিং ফার্স্ট, যে ফার্স্ট প্রায়োরিটিটা থাকবে আমার দেখে নিতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ। তো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, যদি ইয়েস হয় তাহলে আমরা হচ্ছে 1 নাম্বার y ইকুয়াল এক্স মড 2। এই যে আপনারা এখানে যেটা দেখতেছেন এই পার্সেন্টেজ সাইনটাকে মূলত স্যার বলা হয় মড। এই পার্সেন্টেজ সাইনটাকে বলা হয় মড। এই পার্সেন্টেজ সাইনটাকে বলা হয় মড, ওকে? পার্সেন্টেজ সাইনটাকে বলা হয় মড। মডের কাজ হচ্ছে ভাগশেষ ক্যালকুলেট করা, মডের কাজ হচ্ছে ভাগশেষ ক্যালকুলেট করা, ঠিক আছে? মডের কাজ হচ্ছে ভাগশেষ ক্যালকুলেট করা। এখন আমরা যে ভাগশেষটাকে স্যার ক্যালকুলেট করতেছি, তো আমি এখানে সাপোজ লিখলাম 5 মড 2। 5 মড 2 মানে হচ্ছে আমি 5 কে 2 দ্বারা মাউট করব, 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে আমাদের এখানে চলে আসতেছে কত? 1 চলে আসতেছে, ঠিক আছে? তো যখনই মড করব, মডের কাজ হচ্ছে কাকে ক্যালকুলেট করবে? ভাগশেষকে ক্যালকুলেট করবে। তো আমরা যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ পাই তাহলে সংখ্যাটা বিজোড়, আর ভাগশেষ যদি না থাকে তাহলে সংখ্যাটা কি আমাদের? জোড়। তাহলে যে কথা বললাম সেই কথা অনুযায়ী আমরা পরবর্তীতে 2 নাম্বার y ইকুয়াল ইকুয়াল আমরা 0 কে কম্পেয়ার করব, ঠিক আছে স্যার? আচ্ছা সমস্যা নাই জায়েদ। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? শাহিনুর ফেরদৌস নাফিজ, আপনি একটু আপনার আহ, ইয়ে কি বলে সাউন্ডের ডিভাইসটাকে চেক করেন। আমি তো শুনতে পাচ্ছি স্যার। আর ভাগশেষ না থাকে তাহলে আমি সাউন্ড পাচ্ছি স্যার, আমি জানি না আপনি কেন সাউন্ড পাচ্ছেন না, বাট আমি সাউন্ড পাচ্ছি। আপনাদের কারো কি সাউন্ডে আর কোনো ইস্যু হচ্ছে?
একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। আমি আসলে সাউন্ডের কোনো ইস্যু পাচ্ছি না। ইনফ্যাক্ট আমার হচ্ছে মিটারেও আমি দেখতেছি যে ঠিকঠাক মতো সাউন্ড ক্যাপচার করতেছে, কোনো ধরনের ফল বা কোনো ধরনের ল্যাগ নাই। ওকে, থ্যাংক ইউ নাফিস। আচ্ছা, এখন y ইকুয়াল ইকুয়াল 0, এখানে যে আমরা ডাবল ডাবল ইকুয়াল ইউজ করছি, এখানে যে আমরা ডাবল ইকুয়াল ইউজ করছি এটাকে ইকুয়ালিটি অপারেটর বলে। এটাকে ইকুয়ালিটি অপারেটর বলে। এটার কাজ হচ্ছে তুলনা করা। অর্থাৎ আপনি এক্স কে 2 দিয়ে মড করার পর যে ভাগশেষটা আছে সেটা y তে রাখছেন, এবং y কে আমরা কার সাথে তুলনা করে দেখছি? 0-র সাথে। y এর মান যদি শূন্যের সমান হয় তাহলে সংখ্যাটা জোড়, y এর মান যদি শূন্যের সমান না হয় তাহলে সংখ্যাটা বিজোড়। তাহলে এখান থেকে আমাদের দুইটা অপশন আসবে। যদি ইয়েস হয় আমরা হচ্ছে প্রিন্ট করব ইভেন প্রিন্ট করি, আর নো হলে আমরা হচ্ছে অড প্রিন্ট করব। অর্থাৎ এক্স কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটা y তে স্টোর করতেছি। y কে আমরা 0-র সাথে কম্পেয়ার করব। যদি y এর মান শূন্যের সমান হয় সংখ্যাটা জোড়, আর y এর মান যদি শূন্যের সংখ্যা সমান না হয় তাহলে সংখ্যাটাকে আমরা কি হিসেবে প্রিন্ট করে দিব? বিজোড় হিসেবে প্রিন্ট করব। আর তার সাথে আমাদের যদি ধরেন এই কন্ডিশনটা ইয়েস হলে এটা হবে। আর যদি এক্স 0 থেকে বড় না হয়, অর্থাৎ এক্স এর মান পজিটিভ না হয়, তাহলে জাস্ট আমরা লিখব নেগেটিভ ইনপুট। ঠিক আছে, আমরা দিব হলো গিয়ে স্যার নেগেটিভ ইনপুট দিব। ক্লিয়ার স্যার? ওকে, আমরা নেগেটিভ ইনপুট দিব। স্টেপ 4, প্রোগ্রাম করি। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। ঠিক আছে, এটা আমাদের অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম আমাদের অলমোস্ট শেষ। এবার আমরা আমাদের ফ্লো চার্টে আসি। আমাদের ফ্লো চার্ট হচ্ছে কাকে বলে? পরীক্ষায় আসে হোয়াট ইজ ফ্লো চার্ট। অ্যালগোরিদমের কার্যপদ্ধতি, কার্যনীতি, অ্যালগোরিদমের কার্যনীতি সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিদর্শনের জন্য আমরা যে ডায়াগ্রাম বা চিত্র অঙ্কন করি তাকে মূলত ফ্লো চার্ট বলে। অর্থাৎ আপনি যে অ্যালগোরিদমটা করছেন, আপনি যে কাজের যে স্টেপ বাই স্টেপ প্ল্যান করছেন, সেই প্ল্যানে ডাটা ফ্লো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমাদের একটা ডায়াগ্রামের প্রয়োজন হয়, এবং সেই ডায়াগ্রামটা হচ্ছে ফ্লো চার্ট। অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য পৃথিবীতে অনেক ডিজাইন মডেল আছে, বাট সবচেয়ে এফেক্টিভ ডিজাইন মডেল হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের মাধ্যমে আপনি যে প্ল্যানগুলো করছেন সেই প্ল্যানগুলোর প্রত্যেকটাকে আপনি ভিজুয়ালি এক্সপ্রেস করতেছেন। লাইক আপনি ফ্লো চার্টে স্টার্ট যেটা বলছেন সেটাকে আপনি ভিজুয়ালি এক্সপ্রেস করছেন ঠিক এভাবে। তারপর আপনি হচ্ছেন ইনপুট নিছেন, ইনপুটে আপনি কি দিছেন? এক্স। অর্থাৎ আপনি যেটা প্ল্যান করছেন সেটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতেছেন। সহজ কথায় অ্যালগোরিদমের ডিজাইন মডেল, অ্যালগোরিদমকে উপস্থাপন করার জন্য এবং ডাটা ফ্লো বা ডাটা চেক করার জন্য, ডাটা ফ্লো এনশিওর করার জন্য বা ডাটা ফ্লো চেক করার জন্য আমরা যে ডিজাইন মডেলটা ব্যবহার করি সেই ডিজাইন মডেলটার নাম হচ্ছে ফ্লো চার্ট, যার মাধ্যমে অ্যালগোরিদমের ওয়ার্কিং প্রসেস অ্যানালাইসিস করা হয় এবং অ্যালগোরিদমের লাইক হচ্ছে যে ওয়ার্কিং প্রসেস সঠিক কিনা, কারেক্ট কিনা, এটা আমরা কি করি? অ্যানালাইসিস করি। তো আপনি পরীক্ষার খাতায় কেমনে লিখবেন? পরীক্ষার খাতায় লিখবেন যে অ্যালগোরিদমকে যে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয় তার নাম হচ্ছে ফ্লো চার্ট, এবং ফ্লো চার্টের মাধ্যমে অ্যালগোরিদমের কার্যপদ্ধতির যথার্থতা বা হচ্ছে হলো গিয়ে ভ্যালিডিটি বা হচ্ছে হলো গিয়ে কার্যনীতি সঠিক কিনা তা নির্ধারণ করা হয়। ওকে, visualization of a algorithm is known as flowchart. Flowchart define the working process validity of algorithm. Okay, তো পরবর্তীতে আমরা হচ্ছে কন্ডিশনাল বক্সটা ইউজ করব।
কন্ডিশনাল বক্সটা ইউজ করব। এখানে আমরা দিব হলো গিয়ে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে ইয়েস, নেগেটিভ নেগেটিভ ইনপুট। ওকে, আর এটাকে স্যার কানেক্টর বলে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। তো আপনি সাপোজ এক্স এর ভ্যালু, সাপোজ আপনি এক্স এর ভ্যালু এখানে ইনপুট দিলেন -1। তো -1 আপনার এখানে ইনপুট হইল, ঠিক আছে। তার আগে আমি এটার কয়েকটা কপি করে নিই। এখন আমরা সবার প্রথমে এক্স এ -5 ইনপুট দিলাম, এক্স এর জায়গায় -5 আসছে। -5 কি 0 থেকে বড়? না। -5 কি 0 সমান? না। তাহলে এখানে নো আসবে, স্ক্রিনে কি দেখাবে? স্ক্রিনে দেখাবে হলো গিয়ে নেগেটিভ ইনপুট। ঠিক আছে, স্ক্রিনে আপনার দেখাবে নেগেটিভ ইনপুট। এবার পরেরটাতে আমরা আসতেছি। এখন এই জায়গায় আমরা হচ্ছে এই জায়গায় আমরা 5 ইনপুট দিব। এই জায়গায় হচ্ছে আমরা 5 ইনপুট দিব। তো 5 এই জায়গাটাতে বসতেছে। 5 কি 0 থেকে বড়? 5 কি 0 থেকে বড়? এখানে কাজ করবে ইয়েস। ইয়েস কাজ করলে আমরা 5 কে 2 দিয়ে মড করব। তো 5 কে আমরা যদি 2 দিয়ে মড করি, 5 থেকে 4 গেলে কত? 1। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের কত আসতেছে? 1 বসতেছে। ওকে, আমরা এখানে ক্যালকুলেশনে ভ্যালু কত পাচ্ছি? 1। 1 কি 0 সমান? নো। আর 0 সমান যদি না হয়, নো কাজ করে স্ক্রিনে কি দেখাবে স্যার? স্ক্রিনে অড দেখাবে। এটা স্যার সামন্তরিকের মতো হবে আউটপুটটা। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে ভ্যালু 1 আসতেছে। 1 কে আমরা কার সাথে তুলনা করে দেখতেছি? 0-র সাথে। এবার দেখেন স্যার, এবার দেখেন আমরা এই জায়গার মধ্যে আমরা হচ্ছে 4 ইনপুট দিব। এক্স এর জায়গায় 4 বসতেছে। 4 কে আমরা 2 দিয়ে মড করব। তো 4 কে যদি আমরা 2 দিয়ে মড করি, 4 কে যদি 2 দিয়ে মড করি, আসবে কত? 0। এখন y এর জায়গায় আমাদের 0 আসতেছে। 0 কি 0 সমান? ইয়েস না নো? 0 যদি 0 সমান হয় আমরা ইয়েস দিব। 0 0 সমান ইয়েস। ইয়েস হলে আমরা স্ক্রিনে কি দেখতে পাবো? স্ক্রিনে আমরা হচ্ছে ইভেন দেখতে পাবো। তাহলে সহজ কথায় দেখেন, আমরা যে ফ্লো চার্টটা ড্র করছি, সেই ফ্লো চার্টটা আমরা ভালো মতো বুঝে গেলাম যে এটা আসলে কিভাবে কাজ করছে। এখন আমরা এটাকে হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব। তো সি প্রোগ্রামে আমরা যেহেতু কনভার্ট করতে চাচ্ছি, আমরা এখন সি প্রোগ্রামে জিনিসটাকে কনভার্ট করব। ওকে, সি প্রোগ্রামে কনভার্ট করব। সি প্রোগ্রামে যদি কনভার্ট করি,
আমরা সি প্রোগ্রামে এটাকে কনভার্ট করতেছি স্যার, সি প্রোগ্রামে কনভার্ট করতেছি। এখন দেখেন স্যার, সি প্রোগ্রামে কনভার্ট করা খুবই সহজ। আপনারা সবাই জানেন যে আমাদের স্টার্টের জন্য আমরা হচ্ছে ইনক্লুড stdio.h দিব, তারপর আমরা ইন্টিজার মেইন দিব, ওকে। আর এখানে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন এটা ইনপুট বক্স। আমরা যদি ফ্লো চার্টটার দিকে তাকাই, তো ফ্লো চার্টের দিকে তাকালে আমরা এখানে দেখতে পাইতেছি এখানে একটা ভ্যারিয়েবল আছে, এখানে একটা ভ্যারিয়েবল আছে, অর্থাৎ আমাদের যে কয়টা ভ্যারিয়েবল আছে সেই কয়টা ভ্যারিয়েবলের নাম আমরা আগে উল্লেখ করে দিব। আমাদের একটা ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে এবং এদের ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করব কি স্যার? এদের ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করব স্যার ইন্টিজার। কেন ইন্টিজার নির্ণয় করছি, কেন ইন্টিজার লিখছি বুঝেন। আমরা জোড় বা বিজোড় বের করতেছি। জোড় সংখ্যাতে কখনো আপনি শুনছেন যে 2.5 জোড় না বিজোড় সেটা নির্ণয় করো, বা 5.3 জোড় না বিজোড় সেটা নির্ণয় করো। জোড় বিজোড় নির্ণয় করার সময় কখনো ভগ্নাংশ আসে না। তাই এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসবে, এটার ডাটা টাইপ আপনি ইন্টিজার ডিক্লেয়ার করবেন, ইন্টিজার এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন দেখেন এটা চলে গেছে। এখন এখানে আমাদের ইনপুট কার জন্য নিতে হবে? এক্স এর জন্য, কারণ এক্স এর জন্য ইনপুট নিলেই আমরা হচ্ছে জোড় না বিজোড় বের করতে পারবো। তো এক্স এর জন্য ইউজারকে বলতে হবে। তো ইউজারকে বলার জন্য আমাকে কি ইউজ করতে হবে? প্রিন্টএফ। প্রিন্টএফের ভিতর আমি লিখবো এন্টার নাম্বার। প্রিন্টএফের ভিতর লিখবো এন্টার নাম্বার। ঠিক আছে, এবার আসেন scanf এর জন্য আমি দিব %d x। ঠিক আছে, scanf %d, and x। ঠিক আছে, অর্থাৎ ইউজার যেই নাম্বারটা ইনপুট দিবে সেই নাম্বারটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। ইন্টিজার হইলে %d। গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে আপনার ইন্টিজার ডাটা টাইপকে কল করার জন্য %d ইউজ করা হয়। ডি ফর ডেসিমাল, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নিচ্ছি সেটা হচ্ছে দশমিক যুক্ত একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক যুক্ত না, দশমিক পূর্ণ সংখ্যা। এবং এন মানে হচ্ছে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং, এবং কোথায় রাখতেছি? এক্স এ। ঠিক আছে, এবার স্যার ইনপুটের কাজ শেষ। এবার এখানে হচ্ছে স্যার কন্ডিশনাল বক্স। কন্ডিশনাল বক্সের জন্য আমি হচ্ছে ইফ লিখবো, এবং কন্ডিশনাল বক্সের মধ্যে দেওয়া আছে কি? এক্স গ্রেটার অর ইকুয়াল 0, এক্স গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড় হবে, 0 সমান হবে। এখন এখানে কি দেওয়া আছে স্যার? ইয়েস দেওয়া আছে। তো ইয়েস এর জন্য আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, ইয়েস এর জন্য সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এখানে দেখেন আমাদের প্রথম বক্সটা কি আছে? y ইকুয়াল x mod 2। তো y ইকুয়াল x mod 2 দিলাম। এরপরে দেখেন এখানে আরেকটা কন্ডিশনাল বক্স আছে। আরেকটা কন্ডিশনাল বক্স থাকার কারণে আমি এই জায়গার মধ্যে দিলাম ইফ, এবং এখানে y ইকুয়াল, কন্ডিশনাল বক্স থাকলে ইফ বসবে, y ইকুয়াল 0। ওকে, এখন এখান থেকে আবার দুইটা অংশ বের হয়েছে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ঠিক আছে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এবং ইয়েস এর অংশে কি আছে? একটা আউটপুট বক্স দেওয়া আছে। আউটপুট বক্সের জন্য আমরা লিখলাম হলো গিয়ে প্রিন্টএফ, এবং প্রিন্টএফ এর ভিতর আমি দিলাম ইভেন। ঠিক আছে, আর নো এর জন্য আমি দিলাম হলো গিয়ে এলস। এবং এখানে আরেকটা আউটপুট বক্স আছে, আমি এই জায়গায় দিব প্রিন্টএফ অড। সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখানে ইফের পর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ কি? কারণ এখানে আমার একটা স্টেটমেন্ট আছে, এখানে আবার আরেকটা কন্ডিশন আছে।
এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, এখানে আরেকটা স্টেটমেন্ট আছে। অর্থাৎ এখানে এই ইফটার ভিতরে, এই ইয়েস অংশের ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল হচ্ছে 4টা ইনস্ট্রাকশন আছে। তো আপনার যদি ইফের পর একটা মাত্র ইনস্ট্রাকশন থাকে, যেমন দেখেন এই কন্ডিশনের পর একটা মাত্র, যদি আমি এটার কথা চিন্তা করি, এই কন্ডিশনের পর ইয়েস হইছে একটা মাত্র ইনস্ট্রাকশন আছে, আমি কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট দিই নাই। আবার এখানে নো এর পর একটা মাত্র ইনস্ট্রাকশন আছে অড, আমি এখানে এলস এর পর কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই, ঠিক আছে। কিন্তু আপনি যদি এটার কথা চিন্তা করেন, এখানে একটা ইনস্ট্রাকশন আছে, এখানে একটা ইনস্ট্রাকশন আছে, এখানে একটা ইনস্ট্রাকশন আছে, এখানে একটা ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ আপনার যদি মাল্টিপল ইফের ইয়েস এর আন্ডারে মাল্টিপল আপনার ইনস্ট্রাকশন থাকে, তখন আপনার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজ করতে হবে। এবং সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজের মধ্যে আমরা কি করছি, y ইকুয়াল x mod 2 করছি, এবং y ইকুয়াল ইকুয়াল আমরা কি দিছি স্যার, 0 দিছি। যদি ইয়েস হয় আমরা ইভেন প্রিন্ট করব, এলস হলে অড প্রিন্ট করব, ঠিক আছে। এখন স্যার এই ইয়েস এর অংশ শেষ, এবার নো এর অংশ। নো এর অংশ যেহেতু আসছে, এই জায়গায় আমরা আবার কি লিখবো স্যার, এলস লিখবো। এই জায়গায় আমরা আবার হচ্ছে এলস লিখবো। ঠিক আছে, আমরা হচ্ছে এলস লিখবো। এখন দেখেন এই নো এর আন্ডারে একটা মাত্র কি আছে স্যার, ইনস্ট্রাকশন বা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো যেহেতু এটা আউটপুট বক্স, আউটপুট বক্সের জন্য আমরা কমান্ড লিখবো প্রিন্টএফ, আর তার মধ্যে লিখবো আমরা নেগেটিভ আউটপুট, ঠিক আছে, নেগেটিভ আউটপুট। ওকে, এরপর ফাইনালি আমরা লিখে দিব এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামটা। সবার ক্লিয়ার কিনা স্যার? এটা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয়ের আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে সাকিবুল ইসলাম, তা চ্যাপ্টার 5 না অ্যান্সার করলে কি এ প্লাস মিস হবে? আপনার এমসিকিউতে আপনি যদি ধরেন যে চ্যাপ্টার 1 আর 2 থেকে যদি আপনার কমন না পড়লো, তখন আপনি কি করবেন? আর চ্যাপ্টার 5-এ যা করাই দিতেছে এগুলো আপনি যদি ভালো মতো করেন, আপনি কমন পাবেন, কোনো মিস নাই। আপনার সেম যেটা আমি করাই দিব ওইটা এখান থেকেই আপনি কোশ্চেন কমন পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, স্ক্যানএফ লেখা হয় ইনপুটের জন্য, স্ক্যানএফ লেখা হয় কার জন্য? ইনপুট ফাংশনের জন্য, ঠিক আছে। স্ক্যানএফ ইউজ করা হয়, স্ক্যানএফ ইউজ করা হয় হলো গিয়ে ইনপুটের জন্য, আর প্রিন্টএফ হচ্ছে যে আউটপুট দেখানোর জন্য। যেমন আপনি দেখেন, আপনি একটা প্রোগ্রাম করছেন, প্রোগ্রামটা কি করছেন, যে ইউজারের কাছ থেকে আপনি একটা ইনপুট নেবেন। এখন ইনপুটটা কোথায় রাখবেন? এক্স এ। এখন আমি আপনার কাছ থেকে খাতাটা নিব, খাতাটা নিতে হইলে আপনাকে তো আমাকে বলতে হবে যে তুমি খাতাটা দাও। তো তেমনি ভাবে কম্পিউটার আপনার কাছ থেকে একটা ইনপুট নিবে। এখন কম্পিউটার যদি আপনাকে নাম বলে, আপনি কি বুঝতে পারবেন? এখন কম্পিউটার কিভাবে আপনাকে বলে? কম্পিউটারের তো আমাদের মতো হচ্ছে মুখের ভাষা নাই, কম্পিউটার হচ্ছে যা কিছু বলে মনিটর বা ডিসপ্লে থ্রুতে বলে। যেমন স্যার আপনার ফোনে যখন চার্জ থাকে না, আপনার ফোনের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখাইতে থাকে ব্যাটারি লো, বা ব্যাটারি হচ্ছে ব্লিঙ্ক করতে থাকে। তো যখনই ব্যাটারি ব্লিঙ্ক করতে থাকে তখন আপনি আপনার ফোনটাকে চার্জে দিয়ে দেন। তেমনি ভাবে আপনি প্রোগ্রামের, আপনি কম্পিউটার, আপনি একজন প্রোগ্রামার, আপনি হচ্ছেন কম্পিউটারকে বলবেন যে, কম্পিউটার আপনাকে বলবে যে একটা নাম্বার ইনপুট দিতে, কারণ জোড় বিজোড় এটা ক্যালকুলেট করবে কি? কম্পিউটার। এখন কম্পিউটার কার কাছ থেকে ডাটা নিবে এটা তো বুঝতে হবে। কম্পিউটার ইনপুট নিবে আপনার কাছ থেকে, ইউজারের কাছ থেকে। এখন ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিবে, সেই ডাটাটা নেওয়ার পর সেই ডাটাটা নেওয়ার জন্য কম্পিউটারকে তো আপনার সাথে কথা বলতে হবে। তো কম্পিউটার প্রিন্টএফ বা মনিটরের মাধ্যমে আপনার সাথে কথা বলবে। প্রিন্টএফ এর মধ্যে আমি যখন এন্টার নাম্বার দিব, তখন দেখবেন মনিটরের মধ্যে দেখাবে এন্টার নাম্বার, ঠিক আছে।
তারপরে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এক্স। স্ক্যানএফ এর মাধ্যমে আপনি হচ্ছেন কি দিবেন, ইনপুট দিবেন স্যার। স্ক্যানএফ এর মাধ্যমে আপনি হচ্ছেন ইনপুট দিবেন। স্ক্যানএফ এর মাধ্যমে, স্ক্যানএফ মানে কি, আপনি যখন এই মেসেজটা দেখবেন তখন আপনি কিবোর্ড দিয়ে ইনপুট দিবেন। যদি স্ক্যানএফ না থাকে আপনি কিবোর্ড দিয়ে ইনপুট দিতে পারবেন না। যেমন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি না, আর একটা ক্লাস লাগবে, দুইটা ক্লাস, আর দুইটা ক্লাস লাগবে আপনাদের চ্যাপ্টার 5 শেষ হয়ে যাইতে। ঠিক আছে, এর পরের প্রত্যেকটা ক্লাস স্ক্যাজুয়ালি শেষ হয়ে যাবে। ধরেন আমি প্রোগ্রামটা লিখি, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাইতেছেন তো সবাই? তো আমি যে প্রোগ্রামটা লিখছি সেটা একটু এক্সপ্লেইন করি। দেখেন, আমি এখানে হচ্ছে ইন্টিজার নিলাম, ইন্টিজার এক্স নিলাম, তারপরে এখানে আমি ওয়াই নিলাম, সেমিকোলন। এখন দেখেন আমি এখানে প্রিন্টএফ লিখলাম না। ধরেন আমি এখানে প্রিন্টএফ লিখলাম, ঠিক আছে, প্রিন্টএফ লিখলাম পার্সেন্টেজ ডি কমা এন্ড হচ্ছে আমি এক্স দিলাম, সেমিকোলন। সরি, এটার ভিতর, সরি স্যার, এটার ভিতর আমি লিখলাম এন্টার নাম্বার, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এন্ড সেমিকোলন। এখন এই জায়গার মধ্যে আমি দিলাম হলো গিয়ে ইফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটার মধ্যে আমি দিলাম ওয়াই ইকুয়াল এক্স মড 2 সেমিকোলন। তারপর আমি আবার এখানে ইফ দিলাম ওয়াই ইকুয়াল 0, তারপর আমি দিলাম হলো গিয়ে প্রিন্টএফ ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম হলো গিয়ে ইভেন, ঠিক আছে, সেমিকোলন, এলস আমি দিলাম প্রিন্টএফ অড, সেমিকোলন। ঠিক আছে, এখন এইখানে আমি এখানে দিলাম হলো গিয়ে এলস প্রিন্টএফ এখন আমি এটাকে বিল্ড করতেছি, বিল্ড করার পর আমি এটাকে রান করতেছি। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে প্রিন্টএফ এন্টার নাম্বার লিখছি দেখে মনিটরে এন্টার নাম্বার দেখাচ্ছে। আমি মনিটর এখানে এন্টার নাম্বার দিয়েছি দেখে মনিটরে এন্টার নাম্বার দেখাচ্ছে। অর্থাৎ ডিসপ্লেতে কি দেখাবে, ডিসপ্লেতে দেখানোর জন্য প্রিন্টএফ মানে হচ্ছে আউটপুট। আউটপুট মানে কি, কম্পিউটারের আউটপুট ডিভাইস বলতে ডিসপ্লেকে বোঝায়। ডিসপ্লেতে এন্টার নাম্বার দেখাচ্ছে। এখন দেখেন আমি যদি এখানে কিচ্ছু না দিতাম, লাইক এটা ব্ল্যাঙ্ক থাকতো, এটা আমি যদি ব্ল্যাঙ্ক রেখে দিতাম, আমি যদি এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিতাম, ঠিক আছে, এখন দেখেন আপনি কিচ্ছু দেখতে পাইতেছেন না। এখন আপনি যদি কিছু দেখতে না পান তাহলে কি কোনো কিছু ইনপুট দিবেন? দিবেন না। সেজন্য আমরা প্রিন্টএফ এর মধ্যে আমরা কি করছি, প্রিন্টএফ এর মধ্যে আমরা রেখেছি এন্টার নাম্বার, প্রিন্টএফ এর মধ্যে রেখেছি এন্টার নাম্বার। এখন আমরা যদি স্ক্যানএফটা না দিই তাহলে কি হবে, আমি এটাকে বিল্ড করলাম, রান করি, দেখেন এন্টার নাম্বার প্রোগ্রাম কিন্তু আর কাজ করতেছে না। আমি কোনো কিছু ইনপুট দেওয়ার সুযোগ আছে, আমি কিবোর্ড দিয়ে কোনো কিছু কিন্তু ইনপুট দিতে পারছি না। এখন আমি যদি এখানে এখন এই প্রোগ্রামটাকে বিল্ড করি, রান করি, এখন দেখেন আমি এখানে 5 দিলাম, 5 দেওয়ার পর ইনপুট নিছে এবং ইনপুটটাকে ক্যালকুলেশন করে সে আউটপুট দিছে।
তো প্রিন্টএফ মানে হচ্ছে আপনার আউটপুট ফাংশন, আর স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট ফাংশন। সহজ কথায় কম্পিউটারকে আপনার বলাইতেও হবে যাতে ইউজারের সাথে কথা বলে, এবং কম্পিউটার ইউজারের সাথে কথা বলার পর আপনার কাছ থেকে কি গ্রহণ করবে স্যার? ইনপুট গ্রহণ করবে। এই কথা বুঝাইতে পারছি স্যার? সবাই ক্লিয়ার কিনা স্যার? সবাই ক্লিয়ার কিনা? কারো কি কোনো ডাউট আছে কিনা স্যার? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এটা গেল। এবার স্যার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা 2013 সালে বোর্ড পরীক্ষায় আসছে, যেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। ঠিক আছে, তারপরে হচ্ছে জায়েদ যে অঙ্কটা প্রবলেমটা দিছে সেটা একটু সলভ করব। ঠিক আছে, দেখি আপনারা ওইটা গেস করতে পারেন কিনা। তো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা নির্ণয় করবো, এটা খুবই ইজি, সুপার ইজি। আমরা ফার্স্টে অ্যালগোরিদম দিব। অ্যালগোরিদম স্টেপ 2, এক্স কমা ওয়াই কমা জেড এ ইনপুট এক্স গেটার ওয়াই করি অ্যান্ড এক্স গেটার জেড করি, এক্স গেটার জেড করি, অর্থাৎ এক্স এর মান ওয়াই থেকে বড় কিনা এবং এক্স এর মান জেড এর থেকে বড় কিনা। আরেকটা বাই দ্য ওয়ে, এখানে যে আমরা ডাবল এন্ড ইউজ করতেছি, এখানে আমরা যে ডাবল এন্ড ইউজ করতেছি এটাকে লজিক্যাল অপারেটর বলে। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর এন্ড বলে। এন্ড হচ্ছে আমাদের বুলিয়ান এন্ড অপারেটরের মতো। এটা হচ্ছে বুলিয়ান, এটা হচ্ছে বুলিয়ান এন্ড অপারেটরের মতো। এবং বুলিয়ান এন্ড অপারেটরের কথাটা যেটা বলতেছি এটা হচ্ছে আপনার বুলিয়ান এন্ড অপারেটরের মতো। তো বুলিয়ান এন্ড অপারেটরের কথা যেটা আমি বলতেছি, আপনারা জানেন যে যদি ফলস আর ফলসকে এন্ড করা হয়, এটা সামনে আরো প্রোগ্রামে কাজ করবে ফলস, তারপর ট্রু আর ফলসকে যদি করা হয় তাহলে হচ্ছে ফলস, আর ট্রু কে এন্ড করা হইলে ট্রু, ফলস আর ট্রু কে যদি এন্ড করা হয় তাহলে রেজাল্ট কি আসবে? ফলস আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বুলিয়ান এন্ড অপারেশনের রুলসটা। তো আমরা যদি এক্স এর মান ওয়াই এর থেকে বড় হয় এবং এক্স এর মান জেড এর থেকে বড় হয়, অর্থাৎ এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় এবং এই কন্ডিশন ট্রু হয়, অর্থাৎ দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় তাহলে আমরা আউটপুট দিব ট্রু, অর্থাৎ ইয়েস কাজ করবে। যদি ইয়েস কাজ করে তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব এক্স, প্রিন্ট করি। আর যদি নো হয়, যদি মিথ্যা হয়, তাহলে সিস্টেমে কার সাথে তুলনা করা বাকি আছে? ওয়াই আর জেড এর তুলনা করা বাকি আছে। তাহলে আমরা হচ্ছে ওয়াই গেটার জেড করি। যদি ইয়েস হয় ওয়াই প্রিন্ট করি, আর নো হলে জেড প্রিন্ট করি। ওয়াই গেটার যদি জেড হয় তাহলে আমি ওয়াই প্রিন্ট করি, আর যদি নো হয় তাহলে আমি হচ্ছে জেড প্রিন্ট করি। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন এখানে আমরা সেম প্রসিডিওরটা করছি। আর স্টেপ 4, স্টেপ 4
স্টেপ 4 হচ্ছে আমরা প্রোগ্রাম এন্ড করে দিই। প্রোগ্রাম এন্ড করে দিই, ঠিক আছে। তার এড়িয়ে যাওয়ার কিচ্ছু নাই, শাহিনুর ফেরদৌস নাফিস, এটা আপনি না বললেও আমি এটা দেখাই দিতাম। 50টা সংখ্যার গড় নির্ণয় তো, এড়ায় যাওয়ার কিছু নাই স্যার, ঠিক আছে। এড়ায় যাবো কেন? আমি যদি ওই সমস্ত টিচার হইতাম তাহলে ডেফিনেটলি স্যার এড়িয়ে যেতাম, কিন্তু আমি তো ওই সমস্ত টিচারের মধ্যে না। আমি ওয়াইড ওপেন, আপনি আমাকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এখানে আইসিটি ফাইনাল সাজেশনে আমি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আসার পসিবিলিটিস বেশি। আপনি এখন যদি কোশ্চেন করেন আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস টু অ্যান্সার দিস, আমি ডেফিনেটলি আমি এটা অ্যান্সার দিব, আপনার টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে। আপনারা ভাইরে ভাই যে ধরনের কোশ্চেন করেন, একদম আসলে ঝগড়া লাইগা যাওয়ার মতো কোশ্চেন। আচ্ছা যাই হোক, এরকম স্টুডেন্টই ভালো, তাহলে হচ্ছে টিচারের ক্যালিবার টেস্ট হয়, যে আমি আসলে কোন লেভেলের টিচার সেটা আপনি গেস করতে পারবেন। সমস্যা নাই স্যার, ব্যাপার না। আপনাদের যার কারো যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমি আসলে জাহিদকে ওই কথাটা বলছি কেন, কারণ আমাকে হচ্ছে আপনাদের 10টা ক্লাস, 10টা ক্লাসের মধ্যে পুরো আইসিটি বইয়ের একটা রিভিশন শেষ করতে হবে। 10টা ক্লাসে আইসিটির কোশ্চেন মানে আইসিটির রিভিশন শেষ করার পর তারপরে আপনাদের বোর্ড ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি সলভ করা শুরু করব। যে বেসিক টপিকগুলো যেগুলো ক্লিয়ার না করলেই না, সেই জিনিসগুলো আমি আগে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর তারপর আপনি যত খুশি কোশ্চেন আমাকে দিবেন। এমন তো না 10টা ক্লাস এখানে শেষ হয়ে গেছে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ, এরকম কিছু না। আপনারা একদম ইন্টারমিডিয়েট পরীক্ষা যে বোর্ডের 4 দিন সময় আছে, 4 দিন পর্যন্ত আপনারা হচ্ছেন সুপার সার্ভিস পাবেন, আপনি টেনশন নিয়েন না। 4 দিন পর্যন্ত আপনাদেরকে সুপার সার্ভিস প্রোভাইড করা হবে, এবং সেই সুপার সার্ভিসটাতে আপনারা হচ্ছেন ডেফিনেটলি আপনাদের যত ধরনের কনফিউশন আছে ওগুলো সবকিছু ক্লিয়ার করেই আপনারা পরীক্ষার হলে যাবেন। স্যার এমনি এমনি আমি তানভীর স্যার হই নাই, ঠিক আছে। আমি হয়তো হ্যাঁ আমি লেট করি, আপনারা অনেকে এটা কমপ্লেইন করেন আমি লেট করি, ডিলে করে আসি, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি হচ্ছে সকল কনফিউশন কিন্তু ক্লিয়ার করে দিই। আমার কোনো স্টুডেন্টের আমি কোনো কনফিউশন রাখি না, চেষ্টা করি সলভ করার জন্য। বাট আমি তো সুপারম্যান না, ভুল হইতেই পারে, আশরাফুল মাকলুকাত, ভুল হওয়ার চান্সেস অনেক বেশি। তবে আমি চেষ্টা করব যে আমি ঠিকঠাক মতো সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার অবশ্যই আগে হচ্ছে যে আমি যেটা প্ল্যান করছি সেই প্ল্যান অনুযায়ী আমাকে শেষ করতে হবে। তারপরে আপনাদের যত কোশ্চেন আছে আমি সবকিছু এক্সপ্লেইন করব, ট্রাস্ট মি, আমি সলভ করবো। ইনফ্যাক্ট আজকে আমি জায়েদের কোশ্চেনটাও সলভ করে দিব। ওকে, তো এখন দেখেন আমরা এই জায়গায় আমরা কি করছি, এক্স এর সাথে ওয়াই কে কম্পেয়ার করছি, এক্স এর সাথে জেড কে কম্পেয়ার করছি। যদি ট্রু হয় তাহলে এক্স কে প্রিন্ট করছি, আর নো হলে ওয়াই এর সাথে আবার জেড কে কম্পেয়ার করছি। যদি ইয়েস হয় ওয়াই কে প্রিন্ট করব, নো হলে জেড কে প্রিন্ট করব। আর প্রোগ্রাম আমরা কি করে দিছি, এন্ড করে দিছি, ঠিক আছে। এখন দেখেন স্যার, আচ্ছা এখন একটু দেখেন আমরা ফ্লো চার্টটা দেখবো। ফ্লো চার্টটা দেখবো, চার্ট। এখানে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড ইনপুট নিব। তো আমাদের এখানে কন্ডিশনাল বক্স, কন্ডিশনাল বক্স নিব, এক্স গেটার ওয়াই, এক্স গেটার জেড। যদি ইয়েস হয় এক্স প্রিন্ট করব, আর নো হলে এটা আমাদের হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ক্লিয়ার? এখানে আমি যদি 1 নিই, এখানে আমি যদি 2 নিই, এখানে আমি হচ্ছে 3 নিলাম। এখন দেখেন এক্স এর জায়গায় আমি 1 নিলাম, y এর জায়গায় 2 দেওয়া, x এর জায়গায় 1, z এর জায়গায় 3 দেওয়া। 1 কি 2 এর থেকে বড়? ইয়েস না নো? 1 যদি 2 এর থেকে বড় হয়, 1 কি 2 এর থেকে বড়? ফলস, মানে না, মানে ফলস। 1 কি 3 এর থেকে বড়? না, মানে ফলস। এখন এটাও রেজাল্ট ফলস আসছে, এই রেজাল্টও ফলস আসছে। ফলস আর ফলসের মধ্যে এন্ড করলে রেজাল্ট কি? ফলস চলে আসবে। ঠিক আছে? ওকে, ফলস আর ফলসের মধ্যে এন্ড করলে ফলস আসবে। ফলস আসলে কে কাজ করবে স্যার? নো কাজ করবে। এই ডাটাগুলো কিন্তু আপনাকে দেখাইতে হবে না, আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ডাটাগুলো ইনপুট দিচ্ছি। কারণ আপনারা যে ফ্লো চার্ট তৈরি করেন, আসলে ফ্লো চার্ট কেমনে কাজ করে আমি ড্যাম শিওর আজকের আগে আপনারা কখনো এটা দেখেনি নাই, আপনাদের কলেজেও এটা দেখায় নাই যে ফ্লো চার্টে ডাটা দিয়ে টেস্ট করা যায় আপনার প্রোগ্রামটা সঠিক না ভুল হচ্ছে। এটা ফ্লো চার্টে ডাটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন এবং ওই টেস্টিং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি ঠিক ওয়েতে আগাইতেছেন কিনা। ঠিক আছে? তো এখন দেখেন আমাদের এই জায়গাটাতে আমাদের কি আসতেছে? নো আসতেছে। নো আসলে এখানে আমাদের y এর ভ্যালু হচ্ছে 2, z এর ভ্যালু 3। 2 কি 3 থেকে বড়? নো। নো হলে আমরা কাকে প্রিন্ট করব? z কে। z এর ভ্যালু কত? 3। স্ক্রিনে কাকে দেখাই দিবে? 3 কে দেখাই দিবে। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আমি যদি 3 এর পরিবর্তে এই তিনটা ডাটার পরিবর্তে এখানে 1 1 1 দিয়ে, এটা কিন্তু বোর্ডে এমসিকিউতে আসছে, আপনারাও তো আমাকে বোর্ডে অনেকগুলো কোশ্চেন দিলেন, জিজ্ঞেস করলেন, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এক্স ওয়াই জেড এ যদি আমি 1 1 1 দিই তাহলে আউটপুট কত আসবে স্যার? এক্স ওয়াই জেড এ যদি আমি 1 1 দিই তাহলে আউটপুটটা কত আসবে স্যার? এক্স ওয়াই জেড এ আমরা যদি তিনোটা ভ্যালু 1 দিই আউটপুট কত আসবে স্যার? দেখি আপনারা সঠিকভাবে এটার অ্যান্সার দিতে পারেন কিনা। আমি একটু কমেন্ট সেকশন গুলো চেক করব অবশ্যই, দেখি আপনারা কেমন অ্যান্সার দেন। তাহিনুর ফেরদৌস নাফিস, ভেরি গুড, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। এখন এখানে এক্স এর জায়গায় আমরা 1 বসালাম, ওয়াই এর জায়গায় 1 বসালাম, এক্স এর জায়গায় 1 বসালাম, জেড এর জায়গায় 1 বসালাম। 1 কি 1 এর থেকে বড়? ফলস। 1 কি 1 এর থেকে বড়? স্যার আপনি লজিক্যালি কোনো ডিসিশন নেবেন, মানে আপনি গেস করে কোনো ডিসিশন নেবেন, আল্লাহ তিনটা ভ্যালু 1, এটা তো ভুল দেওয়া আছে। পরীক্ষার হলের মধ্যে আপনি কান্নাকাটি করে অস্থির, ইনভিজিলেটরকে বলবেন যে স্যার ম্যাডাম বা স্যার কোশ্চেনের মধ্যে ভুল আছে, এইগুলা কখনো করতে যাবেন না। আপনি আগে দেখবেন যে প্রোগ্রাম কাজ করে লজিকের উপর। প্রথম কথা, 1 কি 1 এর থেকে বড় কিনা, এখানে দেখেন সমান সমানের কি কোনো অপশন রাখছি? অর্থাৎ আমি কি গ্রেটার দেন অর ইকুয়াল কোথাও ইউজ করছি? করি নাই। গ্রেটার দেন অর ইকুয়াল যেহেতু করি নাই, তার মানে এই অপশন নাই। তো 1 কি 1 এর থেকে বড়? সহজ কথা, না। 1 কি 1 এর থেকে বড়? না। তো দুইটাই না মানে ফলস। ফলস আর ফলস কে যদি এন্ড করি রেজাল্ট কি আসবে? ফলস। নো আসতেছে। এখানে 1, এখানে 1। 1 কি 1 এর থেকে বড়? না। রেজাল্ট কি? আউটপুট জেড, জেড এর ভ্যালু কত? 1, আউটপুট 1 আসবে। এটা বোর্ড পরীক্ষায় স্যার আসছিল। ঠিক আছে? এখন আমরা এটাকে সি প্রোগ্রামে কনভার্ট করব। তো আপনারা সি প্রোগ্রামটা একটু দেখেন স্যার, সি প্রোগ্রামটা দেখেন। আচ্ছা বাই দ্য ওয়ে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। এত পোলাপাইন বলবে আগে তো কোড লেখা দিত, স্ক্রিনশট দেয় না। এটা পিডিএফ আকারে কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবেন। এটা হচ্ছে
পজিটিভ নাম্বারের আমি একটু দিয়ে দিই, অড অ্যান্ড ইভেন ক্যালকুলেশন। পজিটিভ নাম্বারের আমরা অড অ্যান্ড ইভেন কি করব স্যার, ক্যালকুলেট করব স্যার, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে অড অ্যান্ড ইভেন ক্যালকুলেশন। এবার আমরা হচ্ছে এটার সি প্রোগ্রামটা স্যার আমরা ফাইন্ড আউট করব। তো এখানে এন্টার নাম্বার এক্স, আপনি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারও লিখতে পারেন, আর আপনি এইভাবেও লিখতে পারেন, এটাতে কোনো প্যারা নাই। আমাদের তিনটা ভ্যালু ইনপুট নিতে হবে, অর্থাৎ কম্পিউটার তিনটা ভ্যালু আপনার কাছ থেকে ইনপুট নেবে। তো এই জন্য কম্পিউটার তিনবার আপনাকে ইনপুট দেওয়ার জন্য নির্দেশনা দিবে। কার মাধ্যমে? প্রিন্টএফ এর মাধ্যমে। এন্টার নাম্বার, এন্টার নাম্বার, এন্টার নাম্বার। তো প্রোগ্রাম কম্পিউটার এক্সিকিউট করবে এবং কম্পিউটার আপনার কাছ থেকে তিনটা নাম্বার ইনপুট নেবে। যদি আপনার কাছ থেকে ইনপুট নিতে হয়, যেমন এক্স, এখানে আমরা এক্স কমা ওয়াই কমা জেড দিব, আর এটার ডাটা টাইপ আমরা ফ্লোট দিব। কারণ বড় ছোট যখন আমরা নির্ণয় করব সেখানে আপনার পূর্ণ সংখ্যাও থাকতে পারে, ভগ্নাংশও থাকতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা ফ্লোট দিয়েছি। ফ্লোট এন্টার মানে প্রিন্টএফ এন্টার নাম্বার, অর্থাৎ কম্পিউটার আপনার কাছ থেকে নাম্বার তিনটা নিবে। তো আপনার কাছ থেকে নিলে কম্পিউটারটা আপনাকে জিজ্ঞেস করবে, এবং কম্পিউটার জিজ্ঞেস করবে কার মাধ্যমে? মনিটরের মাধ্যমে। মনিটর কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইসের জন্য আমরা কি ইউজ করতেছি? প্রিন্টএফ ইউজ করতেছি। এবং প্রিন্টএফ এর মধ্যে এন্টার নাম্বার লিখছি, দ্যাট মিন্স মনিটরে এন্টার নাম্বার দেখাবে। আপনি দেখার সাথে ইনপুট দিবেন। আপনি যাতে ইনপুট দিতে পারেন, আপনি যাতে ইনপুট দিতে পারেন তার জন্য আমি কি দিব? পার্সেন্টেজ এফ দিব, এন্ড এই জায়গায় আমি কি দিব? এক্স দিব। এখানে আমি পার্সেন্টেজ এফ দিব, এন্টার কি দিব? ওয়াই দিব। অর্থাৎ আমরা ফ্লোট টাইপের ডাটাটা ইনপুট নিব এবং সেটা কোথায় রাখবো? ওয়াইতে। পার্সেন্টেজ এফ আমি হচ্ছে জেডে দিব। এখন দেখেন এক্স গ্রেটার অর ইকুয়াল 0, এখানে ইফ এর মধ্যে আমরা আমাদের কন্ডিশন দিব কি? এক্স গ্রেটার দেন ওয়াই এন্ড ওয়াই, সরি, এক্স গ্রেটার দেন জেড দিব। ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন জেড। যেহেতু আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি, এখানে ইয়েস এর পর একটা মাত্র ইনস্ট্রাকশন আছে, তাই আমরা এখানে যে কাজটা করব, প্রিন্টএফ ইভেন, সরি, প্রিন্টএফ যদি ইয়েস হয় আমরা হচ্ছে পার্সেন্টেজ এফ কমা হচ্ছে এক্স প্রিন্ট করব, আর এলস যদি হয়, এলস এর মধ্যে আমরা যখন আসতেছি তখন এখানে আমরা আরেকটা কন্ডিশনাল বক্স দেখতে পাইছি। আমরা এই জায়গায় ইফ দিব, ইফ দেওয়ার পর ওয়াই গেটার কি দিব? জেড দিব। এখন আমাদের যদি এখানে ইয়েস হয়, ইয়েস এর অংশে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর আউটপুট আমরা কিসে দেখাবো? মনিটরে। তো আমরা এই জায়গায় হচ্ছে প্রিন্টএফ দিব স্যার, প্রিন্টএফ। আমরা এই জায়গাটার মধ্যে কি দিব স্যার? সরি, প্রিন্টএফ পার্সেন্টেজ এফ কমা ওয়াই সেমিকলন, এলস প্রিন্টএফ পার্সেন্টেজ এফ কমা জেড। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামটা, এটা আমাদের সি প্রোগ্রাম, এখন আমি এটাকে কপি করব, কন্ট্রোল এ কপি করতেছি। এখন এই জায়গাটাতে আমরা এটাকে একটু,
সরি, এই কোডটাকে আমি একটু রান করে দেখাই। দেখেন, রান করতেছি, এন্টার নাম্বার ধরেন আমি 1 দিলাম, আচ্ছা, এলস এন্টার নাম্বার 1 2 3, আমাদের কোনটা আসতেছে স্যার? 3 আসতেছে। তো আমরা যেভাবে ক্যালকুলেট করছি আমাদের রেজাল্টটাও ঠিকঠাক মতো আসছে। এটা হচ্ছে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। ক্যালকুলেট, সরি, calculate the largest number. Calculate the largest number from 3 inputs. ঠিক আছে স্যার? স্যার আপনাদের সমস্যার কথা আমাকে বলতে হবে, ঠিক আছে? আপনাদের সমস্যার কথা বলতে হবে। আমি জানি অনেকের কিছু প্রবলেম আছে, ফোবিয়া আছে, যে আসলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করব মানুষ কি ভাববে আমার ব্যাপারে। তো স্যার আপনারা ডিরেক্টলি, আপনাদের যদি ওই জায়গায় কোনো ইস্যুস থাকে, আপনাদের আজকের ক্লাস রিগার্ডিং যদি কোনো ইস্যু থাকে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছেন ইনবক্স করতে পারেন। আমি আপনার আইসিটির যে টপিকটাতে কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি এক্সপ্লেইন করে দিব। জায়েদকে আমি বলবো যে জায়েদ আপনি আসলে অনেক বেশি আমাকে কোশ্চেন করেন, আপনি আমাকে আজকে কেবলের যে ইয়েটা বলছেন, পিডিএফটা বলছেন বা পাওয়ার পয়েন্ট বলছেন, স্যার আমি এটা করে দিব। স্যার আমি আপনাদেরকে একটু বলে রাখি, আসলে আমি হচ্ছে যে আমার এডটেক প্ল্যাটফর্মটা নিয়ে আমি আসলে অনেক বিজি থাকতেছি। আমার হচ্ছে ইনভেস্টরদের সাথে অনেকগুলো মিটিং থাকে। তো আপনি যেভাবে মনে করেন যে আমি আসলে ফ্রি থাকি, আসলে আমি ফ্রি থাকি না। আমি ডেফিনেটলি আপনাকে বললাম আমি করে দিব। এমনিভাবে আপনি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি ডেফিনেটলি ওইটা রিপ্লাই দিয়ে দিব। যদি সিলি কোনো কোশ্চেন থাকে ওইটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো প্রবলেম নাই। কারণ এই কোর্সটা লঞ্চ করা হয়েছে আপনাদের প্রবলেম সলভ করার জন্য এবং এইচএসসি 25-এর জন্য। তো আমি যদি আপনাদেরকে সার্ভিস প্রোভাইড না করতে পারি তাহলে জিনিসটা কেমনে হলো? ঠিক আছে স্যার, ওকে। এখন আমরা হচ্ছে আরেকটা প্রবলেম দেখব, যেটা হচ্ছে এই জায়গাটার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা কন্ডিশনাল প্রোগ্রাম। এটা শেষ করে জায়দের প্রবলেমটাতে যাব, সেটা হচ্ছে লিপ ইয়ার ক্যালকুলেশন। একটা বছর লিপ ইয়ার কিনা যেটা ফাইন্ড আউট করার জন্য আমরা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। অধিবর্ষ, তো অধিবর্ষ মানে কি? কোনো একটা বছর যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার, এবং 100 বছরে লিপ ইয়ারের একটা ব্যতিক্রম ঘটে এবং সেটা সংশোধন হতে 400 বছর সময় লাগে। তো আপনার একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ভাগ মানে বের করার জন্য আপনার 3টা কন্ডিশন চিন্তা করতে হবে, 4, 100, 400। এই 3টা সেক্টরে আপনি যদি ক্যালকুলেশন করতে পারেন তাহলে ওই বছরটা লিপ ইয়ার কিনা সেটা ট্রেস আউট করা যাবে। ঠিক আছে? অ্যালগোরিদম স্টেপ 1 আমরা ফার্স্টে স্টার্ট করি। স্টেপ 2 আমরা ইউজারের কাছ থেকে y-তে ইনপুট গ্রহণ করি। স্টেপ 3 a ইকুয়াল y mod 4 করি, b ইকুয়াল y mod 100 করি, c ইকুয়াল y mod 400 করি। কারণ আপনি একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য 4 দ্বারা ভাগ করবেন। আমরা কি জানি প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে, ঠিক আছে? অর্থাৎ লিপ ইয়ার কখন হয়? যখন 366 দিন হয়, তখন ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়। এখন আমাকে চেক করে দেখতে হবে যে
বছরটা 4 বছর পর পর আসে কিনা। তো কোনো একটা বছর 4 বছর পর পর যদি আসে তাহলে সেই বছরটা কি হয়, লিপ ইয়ার হয়। তো যদি বছরটা 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্যের সমান হয় তাহলে ওই বছরটা 4 বছর পর পর আসা একটা বছর এবং তার লিপ ইয়ার হওয়ার পসিবিলিটিস আছে। কিন্তু শুধু যে 4 বছর পর পর আসা বছরটা লিপ ইয়ার হয় এমনও না, 100 বছরে তার সিকোয়েন্স কি হয়, ব্রেক হয়। অর্থাৎ 4 বছর পর পর লিপ ইয়ার আসার সিকোয়েন্সটা কিন্তু ব্রেক হয় এবং সেটা কখনো কখনো 8 বছর সময় লাগে। তো এখন দেখেন এই লিপ ইয়ার ক্যালকুলেশনের অনেক ফ্যাক্ট আছে, সেগুলো হচ্ছে আপনাদের প্রি রেকর্ডেড যেগুলো দেওয়া হয়েছে আর্কাইভ, সেখানে ডিটেলসে বলা আছে লিপ ইয়ারের বিষয়টা। এখানে আমি জাস্ট ইন শর্টে বলার চেষ্টা করতেছি যে আপনার 4 বছর পর পর লিপ ইয়ার আসে, তাই আপনি বছরটাকে 4 দ্বারা ভাগ করছেন। ওয়াইতে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, নেওয়ার পর আপনি তাকে 4 দিয়ে ভাগ করে দেখবেন বছরটা 4 বছর পর পর আসা কোনো বছর কিনা। ঠিক আছে, 4 বছর পর পর আসা বছর কেমনে বুঝবেন, যদি আপনার ভাগশেষ শূন্য আসে। ঠিক আছে, ওকে আমি একটু এটা লিখে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। স্টেপ 4, a ইকুয়াল ইকুয়াল 0। তো আমি এখানে 3টা কন্ডিশন ইউজ করব। তো প্রথম কন্ডিশন আমি কি দিছি, a এর মান 0 কিনা। আপনি যদি ভালো মতো দেখেন a ইকুয়াল কি y নট 4, অর্থাৎ কোনো একটা বছরকে আমি 4 দ্বারা ভাগ করে তার ভাগশেষটা কোথায় রাখতেছি, a তে, এবং a তে রাখা ভ্যালুকে আমি 0-র সাথে কম্পেয়ার করতেছি। যদি মিলে যায় তার মানে এটা 4 বছর পর পর আসা একটা বছর, তার লিপ ইয়ার হওয়ার চান্সেস থাকবে। যেমন 2020 4 দ্বারা ভাগ যায়, 2000 সাল 4 দ্বারা ভাগ যায়, 2024 4 দ্বারা ভাগ যায়, 2028 4 দ্বারা ভাগ যায়। তো যে বছরগুলো 4 দ্বারা ভাগ যায় সেগুলো হচ্ছে 4 দ্বারা ভাগ করলে বছরটা কি হবে স্যার, নিঃশেষে বিভাজ্য হবে এবং বছরটা কি হবে স্যার, লিপ ইয়ার হবে। এরপরে 100 বছরে ব্যতিক্রম ঘটে। ঠিক আছে, 100 বছরে ব্যতিক্রম ঘটে। যেমন 2000 সাল থেকে আপনারা যদি আজকে গুগল করেন, 2000 সাল থেকে 2100 সালের দিকে যদি তাকান, কত বছরের ডিফারেন্স, 100 বছরের ডিফারেন্স। আর এখানে যে 2100 সাল আছে সেটা কিন্তু 100তম বছরে পড়তেছে। যেমন 2001, 2002, 2003, 2004 এভাবে করে যদি যান তাহলে 2000 সালের 100তম, 2000 সাল থেকে 100তম বছরটা পড়বে 2100 সাল। তো 2100 সাল কিন্তু লিপ ইয়ার হবে না। দেখেন 2100 সালকে 4 দ্বারা কিন্তু ভাগ করা যায়, কিন্তু 2100 সাল লিপ ইয়ার হবে না। এটা ক্যালেন্ডারের একটা কি, তার ত্রুটি। প্রত্যেকটা জিনিসের কি আছে, মেশিন এরর আছে, ক্যালেন্ডারেরও একটা ত্রুটি আছে আমাদের, যে 2100 সালটা লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও লিপ ইয়ার হবে না। 2100 সালটা লিপ ইয়ার না হয়ে 2104 সাল লিপ ইয়ার হবে স্যার। ঠিক আছে, 2104 সাল লিপ ইয়ার হবে। অর্থাৎ আপনি দেখেন 2100 সাল না হয়ে 2104 সাল লিপ ইয়ার হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, 2096 সাল, 2096 সাল অর্থাৎ 2004, 2000 থেকে 2004, 2008, 2012 এভাবে করতে করতে 2096 সাল পর্যন্ত 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে। কিন্তু আপনি যখনই 2100 সালে যাবেন, তো 96 থেকে 2100 সাল কত বছরের ডিফারেন্স, 4 বছরের ডিফারেন্স। তো লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু লিপ ইয়ার হবে না। কিন্তু 2104 সালে আপনি যান, তখন কিন্তু আপনার লিপ ইয়ার হবে। তাহলে আপনি দেখেন 2096-তে লিপ ইয়ার আসছে, এরপরে লিপ ইয়ার আসছে কত, 2104 সালে। এদের মধ্যবর্তী ডিফারেন্স কত, 8 ইয়ার্সের ডিফারেন্স। অর্থাৎ 2100 সালে 4 বছর পর পর লিপ ইয়ার আসার সিকোয়েন্স ব্রেক হয়েছে। তো আপনাকে কোনো একটা বছর লিপ ইয়ার কিনা সেটা চেক করার সময় আপনাকে অবশ্যই চেক করতে হবে বছরটা 100তম বছরে পড়ছে কিনা। এজন্য আমরা তাকে কত দিয়ে ভাগ করছি স্যার, 100 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এজন্যই আমরা তাকে 100 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? স্যার একটু ওকে স্যার, জাস্ট একটু ইমার্জেন্সি ছিল।
তো 2100 সাল অর্থাৎ সহজ কথায় আপনি বছরটাকে 100 দ্বারা ভাগ করে দেখবেন যে বছরটা আসলে আমরা যে এখানে 100 দ্বারা ভাগ করছি তার মানে হচ্ছে বছরটা 100তম বছরের মধ্যে পড়ছে কিনা। কারণ যেই বছরগুলো 100তম বছরে পড়ে তাদের লিপ ইয়ার হওয়ার চান্সেস থাকে না, তারা লিপ ইয়ার হয় না। ঠিক আছে, এখন আপনি বলবেন যে স্যার 2000 সালকেও তো 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য আসে। 2000 সালকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি আসে? শূন্য আসে স্যার। ঠিক আছে, ভাগশেষ শূন্য আসে। তো 2000 সালকে যদি 100 দ্বারা ভাগ করেন ভাগশেষ যদি শূন্য আসে, তো 2000 সালটা লিপ ইয়ার হয় কেমনে? আসতেছি, রিজন আছে। এখন দেখেন আপনি, ইন্টারেস্টিং ফ্যাক্ট, 2100 সাল লিপ ইয়ার যেমন হবে না 2200 সাল লিপ ইয়ার হবে না। মানে সহজ কথায় 2100 সালে যখন সিকোয়েন্স ব্রেক হয়েছে সেই সিকোয়েন্সটা সঠিক হইতে 400 বছর সময় লাগবে। আপনি দেখেন 2096 পর্যন্ত 2000 থেকে 2096 পর্যন্ত সিকোয়েন্স কি ছিল? সঠিক ছিল, সিকোয়েন্স অল ওকে ছিল, কোনো ইস্যু ছিল না। যেই 2096 থেকে 2100তে গেছে 4 বছর পর পর লিপ ইয়ার আসার সিকোয়েন্স কি হয়ে গেছে স্যার? এখানে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসতেছিল, 4 বছর পর পর লিপ ইয়ার আসার সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে। 2100 সালে সিকোয়েন্স ব্রেক হয়েছে, তার মানে সেই সিকোয়েন্স ঠিক হইতে অর্থাৎ 4 বছর পর পর লিপ ইয়ার আসার সিকোয়েন্স ঠিক হইতে আরো 400 বছর সময় লাগবে। এই কথা আপনাদেরকে কেউ আজ পর্যন্ত বলে নাই। ঠিক আছে, যদি কেউ বলে থাকে দ্যাট মিনস ওই টিচার আপনাকে আসলে ডেডিকেটেডলি শেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি যতটুকু জানি আপনি বইতে এই লিপ ইয়ারের বিষয়টা দেখবেন 4 100 400 দিয়ে ভাগ করে, কিন্তু কেন 4 দিয়ে ভাগ করে, কেন 100 দিয়ে ভাগ করে, কেন 400 দিয়ে ভাগ করে, এই জিনিসটা কিন্তু আপনি বুঝেন না। এখন আপনি আমাকে একটা কোশ্চেন এখন জিজ্ঞেস করবেন, আমি আসলে বলতে চাইনি, চলে আসছে যে স্যার কেন আপনি 4 দিয়ে ভাগ করতেছেন, 5 দিয়ে কেন ভাগ করলেন না? পৃথিবী যখন একবার ঘুরে আসে অর্থাৎ সূর্যের চারদিকে যখন একবার ঘুরে আসে সেই টাইমটা হয় 365.25 দিন, একটা রোটেশন যখন সূর্যের চারদিকে করে। তো আমরা ঐকিক নিয়ম করার সময় শিখছি দিনকে কখনো ফ্র্যাকশন ধরতে হয় না, আমরা কি ধরছি? 365 দিন ধরছি। তাই বলে কি আমরা 25কে বাদ দিছি, 0.25কে বাদ দিছি? দিই নাই। সূর্য যখন আরেকটা বছর ঘুরে আসে, মানে পৃথিবী যখন আরেকটা বছর সূর্যের চারদিকে ঘুরে আসে, এটা 365.25 দিন হয়, আর এটা হচ্ছে 365 হয়। যখন আরেকটা রোটেশন করে 365.25, আপনি দেখেন এই 0.25 তিনটাকে যোগ করলে 0.75 হয়। স্টিল এটা কি থাকতেছে? ফ্র্যাকশন থাকতেছে। ওকে, 365.25। এবার আপনি দেখেন 4 নাম্বার বছরে যখন আসছে এই 4টা 0.25 কে যোগ করলে আপনার একটা কমপ্লিট ডে হয়, 1 ডে হয়। এই 1 ডে আর 365 যোগ করলে তখন এটা কি হয়ে যায়? 366 হয়ে যায়। এবং এই 4 নাম্বার বছরটাই হচ্ছে কি ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়, কারণ জানুয়ারিতে তো 31 ডিস্ট্রিবিউট হয়ে যায়, আর একটা এক্সট্রা দিন কার সাথে ডিস্ট্রিবিউট হবে? সিরিয়াল অনুযায়ী ফেব্রুয়ারি আসে, তো ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা 4 বছর পর পর ভাগ করি, অর্থাৎ 4 বছর সময় লাগে এই ফ্র্যাকশন গুলোকে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ দিন কাউন্ট করতে। আর দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণে ডে অ্যান্ড নাইট পৃথিবীর সব জায়গায় দিন এবং রাতের কোয়ান্টিটি সেম না, ওই ক্যালকুলেশনে এক এক জায়গায় ফ্র্যাকশনাল ভ্যালু এক এক রকম হয়। তো ক্যালেন্ডার বানানোর সময় এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে দেখা গেছে যে কখনো কখনো 8 বছর সময় লাগে এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে যোগ করে একটা পূর্ণাঙ্গ দিন আনতে। আর এই ইস্যুটা জাস্ট 100 বছরে একবার হয়। তো প্রতি 100 বছরে একবার হয় না, প্রতি 100 বছরে একবার হয় না। ঠিক আছে, কিন্তু যেই 100 বছরে হয় তার থেকে আরো 400 বছর টাইম লাগে সেটা কারেক্ট হইতে। তার মানে দেখেন 2100 সাল লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও হয় নাই, সিকোয়েন্স ব্রেক হয়েছে। তারপরে কোথায় যাবে? 2200 সাল। 2200 সাল, টোটাল 2100 সাল থেকে 400 বছর সময় লাগবে। দ্যাট মিনস 2100 সাল লিপ ইয়ার হয় নাই, 2200 সালও লিপ ইয়ার হয় নাই। তো 2100 2200 টোটাল কত বছর হইলো? 200 বছর। এরপরে স্যার দেখেন
2300 সাল, 300 বছর হয়ে গেছে, লিপ ইয়ার হয় নাই। এবার আসেন 2400 সাল, এখন দেখেন এটা 400 বছর হয়েছে। তো এটা হচ্ছে 2100 সাল, অর্থাৎ 100তম বছরের মধ্যে পড়ছে। 2200 সাল, এটাও 100তম বছরের মধ্যে পড়ছে। 2300 সাল, এটা 100তম বছরের মধ্যে পড়ছে। 2400 সাল, এটা 400তম বছরের মধ্যে পড়ছে। কেমনে? কারণ 2400 সালকে 400 দ্বারা ভাগ করলে বছরটা লিপ ইয়ার হবে। তাহলে সিম্পল ফান্ডা হচ্ছে এটা, মানে সিম্পল ফ্যাক্ট, যেই বছরগুলো 4 দ্বারা ভাগ যাবে তারা লিপ ইয়ার, যেই বছরগুলো 400 দ্বারা ভাগ যাবে তারাও হচ্ছে কি লিপ ইয়ার। সেই ধারাবাহিকতায় আমরা যদি 2000-এর কথা বলি, সেই ধারাবাহিকতায় আমি যদি 2000-এর কথা বলি, 2000 সাল কিন্তু 400 দ্বারা কি যায়, ভাগ যায়। ঠিক আছে, আবার দেখেন 2500 সাল, 400 দিয়ে আপনি ভাগ করেন, যাবে না, 100 দিয়ে ভাগ যাবে। তার মানে 2500 সাল কত বছরের মধ্যে পড়ছে? 100তম বছরের মধ্যে পড়ছে। 2500 সালে সিকোয়েন্স ব্রেক যাবে। 2600 সাল আপনি দেখেন লিপ ইয়ার হবে না। 2700 সাল লিপ ইয়ার হবে না। 2800 সাল আপনার কি হবে? লিপ ইয়ার হবে, কারণ 2800 400 দ্বারা কি ভাগ যাচ্ছে। অর্থাৎ প্রতি 400 বছর পর পর যে 100তম বছরটা আসে, সেই বছরটা কিন্তু লিপ ইয়ার হয় না। এটাই হচ্ছে লিপ ইয়ারের ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আপনি কোথাও পাবেন না স্যার। ঠিক আছে, হয়তো আপনাকে বলছে, কোনো জায়গায় বলছে, কিন্তু এত এক্সপ্লেইন করে ব্যাখ্যা করে নেই কোথাও। ঠিক আছে স্যার। ওকে অয়ন, কোনো সমস্যা নাই, তোমার যত কঠিন কোশ্চেন আছে তুমি আমারে দিবা। ঠিক আছে, তুমি লিভ করে রাখবা, আমি দেখবো, আমি সলভ করে দিব, টেনশন নিও না। তো এই হচ্ছে কি আমাদের আউটপুটটা স্যার। ওকে, এই জন্য আমরা একটা বছরকে 4 দিয়ে ভাগ করি, একটা বছরকে 100 দিয়ে ভাগ করি, একটা বছরকে 400 দ্বারা ভাগ করি। তো গেস হোয়াট, 2800-র পর যখন আমরা 2900 সালে আসব, এই 2900 সালটাও কিন্তু লিপ ইয়ার হবে না। এজন্য আমরা একটা বছরকে 4 দিয়ে ভাগ করব, একটা বছরকে 100 দিয়ে ভাগ করব, একটা বছরকে 400 দিয়ে ভাগ করব। কারণ আমাদের চেক করতে হবে বছরটা 4 নাম্বার বছরে পড়ছে কিনা, বছরটা 100তম বছরে পড়ছে কিনা। কারণ 100তম বছরে পড়লে বছরটা কি হবে না, লিপ ইয়ার হবে না। 4 এবং 400তম বছরের মধ্যে যে বছরগুলো পড়বে সেটা লিপ ইয়ার। এজন্যই আমরা একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য একবার 4 দিয়ে ভাগ করি, একবার 100 দিয়ে ভাগ করি, একবার 100 দিয়ে ভাগ করি, একবার 400 দিয়ে ভাগ করি। যেই বছরগুলো 4 দিয়ে ভাগ যাবে, 400 দিয়ে ভাগ যাবে, বছরগুলো লিপ ইয়ার। আর যেটা 100 দিয়ে ভাগ যাবে না, সেটা মানে যেটা 100 দিয়ে ভাগ যাবে সেটা লিপ ইয়ার হবে না। তো এই জন্য আমরা এখানে কন্ডিশন সেট করছি a = 0। ঠিক আছে, তারপর আমরা লজিক্যাল অপারেটর ইউজ করতেছি। লজিক্যাল অপারেটর হচ্ছে b ≠ 0। এখানে যে আমরা আশ্চর্য সূচক চিহ্ন দিছি, এটাকে স্যার বলা হয় নট ইকুয়াল। অর্থাৎ এইটা তো সাইন আমাদের কিবোর্ডে নাই, তো এটাকে নট ইকুয়াল বলে। আর নট ইকুয়ালের এটা হচ্ছে সিম্বলটা স্যার। ওকে, এটা হচ্ছে নট ইকুয়ালের সিম্বলটা স্যার, এটা হচ্ছে নট ইকুয়ালের সিম্বল। ওকে, আশ্চর্য সূচক চিহ্ন। আর এখানে আমরা দিব হলো গিয়ে c = 0। তার মানে কি, আমরা প্রথমে চেক করে দেখতেছি যে বছরটা 4 নাম্বার, এর ভ্যালু কি y mod 4, অর্থাৎ আমরা বছরকে 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষ পাবো সেটা a তে সংরক্ষণ হবে, এবং এর ভ্যালুকে 0 দ্বারা তুলনা করে দেখব। যদি এর ভ্যালু 0 সমান হয় তাহলে সংখ্যাটা মানে এর ভ্যালু যদি 0 সমান হয়, তার মানে বছরটা 4 বছর পর পর আসা বছর। এরপরে আমরা বছরকে 100 দ্বারা ভাগ করব, এবং আমরা কন্ডিশন বলে দিছি যে বি এর মান 0 হবে না, কারণ যেই বছরগুলো 100 দ্বারা ভাগ যায় না তারা হচ্ছে লিপ ইয়ার হয়। তো আমরা কি ক্যালকুলেট করতেছি, লিপ ইয়ার ক্যালকুলেট করতেছি। সেজন্য আমরা কন্ডিশন দিছি b ≠ 0, অর্থাৎ কোনো বছরকে 100 দ্বারা ভাগ করা যাবে না। যদি ভাগ হয়ে যায় তাহলে বছরটা ডেফিনেটলি লিপ ইয়ার না। তারপরে আমরা কি করতেছি, c = 0, c এর ভ্যালু কি দেওয়া, y mod 400 দেওয়া। দ্যাট মিনস বছরকে আমরা 400 দ্বারা ভাগ করব। 400 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 আসে, অর্থাৎ ভাগশেষ যেটা আসবে সেটা আমরা c তে স্টোর করব, এবং c কে কার সাথে তুলনা করে দেখব, 0-র সাথে তুলনা করে দেখব।
যদি 0 সমান হয়ে যায় তাহলে আমরা ধরে নিব বছরটা 400তম বছরের মধ্যে পড়ছে, দ্যাট মিন্স এটা লিপ ইয়ার। সেজন্য আমরা এখানে কন্ডিশন সেট করছি। প্রথমে আমরা বলছি 4 এবং 100, কারণ 4 আর 100 একই টাইম লাইনের মধ্যে পড়তেছে, তাই তাদের মধ্যে আমরা কি করছি, এন্ড অপারেশন করছি। এবং 400 বছর ডিফারেন্ট টাইম লাইনে চলে যাচ্ছে, তাই তাদের মধ্যে আমরা কি করছি, অর করছি। ঠিক আছে, তো সেম টাইম লাইনে থাকলে এন্ড করি, এবং সেম টাইম লাইনে যদি না থাকে তাহলে আমরা সেটাকে কি করব, অর করব। তো এইখানে যদি ইয়েস হয় আমরা লিপ ইয়ার প্রিন্ট করি, আর যদি নো হয় আমরা হচ্ছে নট লিপ ইয়ার প্রিন্ট করি। স্টেপ 5, স্টেপ 5 স্টেপ 5 প্রোগ্রাম আমরা এন্ড করি। ঠিক আছে, এখন দেখেন স্যার, এখন দেখেন আমরা আমাদের ফ্লো চার্টটা একটু দেখি। স্টার্ট, ইনপুট বক্স, ইনপুট বক্সে আমরা হচ্ছে y নিলাম, y ইকুয়াল a mod 4, b ইকুয়াল a equal y mod 4, b equal y mod 100, c equal y mod 400. Conditional box a equal 0, a equal 0, b not equal 0, c equal 0. যদি yes হয় here, আর যদি no হয় not leap year. এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখানে একটা বছর নিব, লাইক y ইকুয়াল 2100 বছর নিলাম। তো আপনি এখানে ভালো মতো দেখেন, ডাটা টেস্টিং করতেছি, এটা আপনাদের দেখাইতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য করতেছি। এখানে 2100 সাল নিলাম, তো a ইকুয়াল 2100 মড হচ্ছে 4। তো আপনি দেখেন 2100 মড 4, তো 2100 সালকে আমরা যদি 4 দ্বারা মড করি তাহলে 4 5 20, তার মানে আমাদের রিমাইন্ডার মড তো হচ্ছে রিমাইন্ডার নিবে 0। বি ইকুয়াল 2100 মড হচ্ছে 100, তো 2100 কে আমরা যদি মড করি স্যার, 2100 কে মড যদি করি 100 দ্বারা, তাহলে এটা 10 বার যাবে, সরি 20 বার যাবে। আমাদের রিমাইন্ডার আসতেছে কি 100। ওকে, সরি 100 যাচ্ছে। তো এই জায়গায় আমরা হচ্ছে 21 দিয়ে এটাকে ইয়ে করব, তো আমাদের এখানে আসতেছে 100, তাহলে 0, তো এখানে আমাদের কি আসতেছে 0। ওকে, এখানে আমাদের আসতেছে 0। এবার আসতেছে সি, সি হচ্ছে 2100 কে আমরা হচ্ছে 400 দ্বারা মড করব। তো 2100 কে আমরা যদি 400 দ্বারা মড করি
2100 কে 400 দ্বারা যদি আমরা মড করি তাহলে 5 টাইম যাবে 2000, এখানে আসতেছে 100, তাহলে এখানে আসতেছে আমাদের 100। ঠিক আছে, এখন দেখেন আমরা 2100 কে 4 দ্বারা ভাগ করে পাইছি, এটা 4 বছর পর পর আসা একটা বছর। কেন? কারণ আমাদের এখানে রিমাইন্ডার 0 আসছে, তো আমরা এখানে 0 বসালাম। 0 কি 0 সমান? ইয়েস, তার মানে ট্রু, এই বছরটার লিপ ইয়ার হওয়ার চান্সেস আছে। যখনই এই তিনটা কন্ডিশন মিলে ইয়েস আসবে তখনই আমরা হচ্ছে কি দিব, লিপ ইয়ার। তো এখন আমরা বুঝলাম যে বছরটা 4 নাম্বার বছরের মধ্যে পড়ছে। এখন আমরা চেক করে দেখব বছরটা 100তম বছরে পড়ছে কিনা, বছরটা 400তম বছরে পড়ছে কিনা। যদি বছরটা 4 এবং 400তম বছরের মধ্যে পড়ে যায় তাহলে বছরটা কি লিপ ইয়ার। ঠিক আছে, আর বছরটা যদি জাস্ট মনে করেন যে 100তম বছরে পড়ে গেছে তাহলে বছরটা কিন্তু কি হবে না স্যার, লিপ ইয়ার হবে না। তো এখন দেখেন যে আমরা বি কে, অর্থাৎ আমরা বলছি যে বি এর ভ্যালু কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, বি নট ইকুয়াল 0, কিন্তু বি এর ভ্যালু কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো 0 হয়ে গেলে এখানে আমরা কি আসতেছে, এটার জন্য আমাদের কন্ডিশন আসতেছে ট্রু, আর এটার জন্য আসতেছে ফলস। ট্রু আর ফলস এর মধ্যে আমরা কি অপারেশন করতেছি, এন্ড, তো রেজাল্ট আসতেছে কি ফলস আসতেছে। ওকে, এখন ফাইনালি বাকি আছে সি। এই দুইটার ভ্যালুকে এন্ড করার পর এটার রেজাল্টের সাথে আমার সি কে কি করতে হবে, অর করতে হবে। এটা কিন্তু অর এর সিম্বল, এটা কিন্তু লজিক্যাল অপারেটর অর, অর্থাৎ বুলিয়ান অর অপারেটর। আর বুলিয়ান অর অপারেটরের ইয়ে হচ্ছে ফলস আর ফলস কে অর করলে রেজাল্ট ফলস, ফলস আর ট্রু কে, ফলস আর ট্রু কে অর করলে ট্রু আসে, ট্রু আর ফলস কে অর করলে ট্রু আসে, আর ট্রু আর ট্রু কে অর করলে রেজাল্ট ট্রু আসে। এটা হচ্ছে ফরের মানে অরের প্রিন্সিপলস, এটা হচ্ছে আমার অরের প্রিন্সিপল। ওকে, তো এখন দেখেন আমরা বলছিলাম যে এবার আমরা চেক করে দেখবো বছরটা 400তম বছরে পড়ছে কিনা। যদি 400তম বছরে পড়ে যে ডেফিনেটলি লিপ ইয়ার, তাহলে আমরা 400 দ্বারা মানে 2100 সালকে 400 দ্বারা ভাগ করছি, কিন্তু আমরা ভাগশেষ কত পাইছি, 100 পাইছি। দ্যাট মিনস 100 কি শূন্যের সমান না, 100 শূন্যের সমান না, অর্থাৎ বছরটা 400তম বছরে পড়ে নাই। তাহলে এই ফলস আর ট্রু এখানে 400তম বছরে পড়ে নাই, তার মানে সি এর কন্ডিশনটা কি আসছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ আর বি কে আমরা কি করছি স্যার, এন্ড করছি। এন্ড করার পর আমরা কি পাইছি, ফলস পাইছি। এখন ফলস আর ফলস কে আমরা কি করব স্যার, অর করব। ফলস আর ফলস কে আমরা হচ্ছে অর করব। অর করলে আমরা কি পাইছি, ফলস আর ফলস কে অর করলে কি আসে, ফলস আসে। ফলস আসলে কি আসবে, নো আসবে। দ্যাট মিনস দিস ইজ নট লিপ ইয়ার। ওকে, এখন স্যার আরেকটা টেস্ট আমরা যদি করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা যদি আরেকটা টেস্ট করি, এখন এখানে এখানে আমরা y ইকুয়াল হচ্ছে 2000 নিলাম। এখন দেখি 2000 লিপ ইয়ার কিনা, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম। তো আমরা y ইকুয়াল এখানে কি নিলাম স্যার, 2000 নিয়ে নিলাম। তো 2000 কে y ইকুয়াল 2000 মড হচ্ছে 4, তাহলে রেজাল্ট আসবে 2। সরি, a ইকুয়াল y মড 4, তার মানে 2000 mod 4 result 0. B equal y mod 100, 2000 mod 100, 0. C equal y mod 400, 200 mod 400, result will be 0. ঠিক আছে, ওকে। তো এখন দেখেন এর ভ্যালু এখানে 0 আছে, তো 0 কে 0 দিয়ে আমরা মানে 0 কি 0 সমান ট্রু,
আর এখানে বলা হয়েছে বি শূন্য হইতে পারবে না, বাট বি শূন্য হয়ে গেছে, অর্থাৎ 2000 সাল 100তম বছরের মধ্যেও পড়ছে। ঠিক আছে, 2000 সাল 100তম বছরেও পড়ছে। তো এখানে আমাদের কি আসতেছে, ফলস। তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাদের মধ্যে আমরা কি অপারেশন চালাইছি, এন্ড, রেজাল্ট হয়ে গেছে ফলস। ঠিক আছে, এখন সি ইকুয়াল ইকুয়াল জিরো, তো সি এর ভ্যালু আমরা কত পাইছি, জিরো পাইছি। জিরো কি জিরোর সমান, ইয়েস। তাহলে সি এর ভ্যালু আমরা কি পাইছি, ট্রু পাইছি। এখন এ বি এর রেজাল্ট আসছে এফ, আর এই রেজাল্টের সাথে এই রেজাল্টকে আমরা কি করব, অর করব। তো যদি আমরা অর করি তাহলে ফাইনালি কি আসবে, ট্রু আসবে। ট্রু আসলে কি কাজ করবে, ইয়েস। তার মানে আমাদের 2000 কি পড়তেছে, লিপ ইয়ার, তার মানে 2000 সাল চারতম, মানে 4 বছর পর পর আসা বছর, এবং সেটা 100তম বছর, কিন্তু কত বছর পর আসছে, 400 বছর পর আসছে, তাই এটা 400 দ্বারা ভাগ হয়েছে। তার মানে 2000 সাল কি, লিপ ইয়ার। ওকে, যেমন 2100 সাল 4 বছর পর পর আসা বছর, 2100 সাল 100তম বছরে পড়ছে, 2100 সাল 400 বছর পর আসা বছর না। ঠিক আছে, অর্থাৎ 400তম বছরের মধ্যে পড়ে নাই, তাই ওটা কি, লিপ ইয়ার না। আবার 2800 সালের কথা চিন্তা করেন, 2800 সাল 4 বছর পর পর আসা একটা বছর, 2800 সাল 100তম বছরের মধ্যে পড়ছে, কিন্তু এটা 400তম বছরের, মানে 400তম বছর পর আসছে, অর্থাৎ 400তম বছরের 100তম বছর পড়ছে। আবার আপনি যদি চিন্তা করেন 3200 সাল 4 বছর পর পর আসা বছর, 3200 সাল 100তম বছরের মধ্যে পড়ছে, কোন 100তম বছরের মধ্যে পড়ছে, 400তম বছরের পর আসা 100তম বছরের মধ্যে পড়ছে। তার মানে ডেফিনেটলি যেই বছরগুলো 400 দ্বারা ভাগ যাচ্ছে ওরা ডেফিনেটলি লিপ ইয়ার। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সি প্রোগ্রামটা স্যার দেখবো। আমরা আমাদের সি প্রোগ্রামটা দেখবো স্যার, দেখেন। আর এখানে আপনি ডাটা টাইপ কিন্তু স্যার ফ্লোট ইউজ করতে পারবেন না, কারণ বছর ভগ্নাংশ হয় না, ইন্টিজার। তো আমরা এখানে আমাদের চলকগুলো হচ্ছে এ, পি, সি, তারপর ওয়াই, সেমিকলন। এখানে কার ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে নিব, ওয়াই এর ভ্যালু। তো ইউজারের কাছ থেকে আমাদের যদি ভ্যালু নিতে হয় তাহলে ইউজারকে মনিটরের মাধ্যমে আউটপুট দিতে হবে। তো মনিটরের মাধ্যমে দিতে হলে এন্টার। আমরা এবার নাম্বারের পরিবর্তে ইয়ার লিখি, ঠিক আছে। এখন পার্সেন্টেজ এফ কমা ডি লিখলাম। এই জায়গায় হচ্ছে আমরা কি দিব, হচ্ছে ওয়াই দিব। ওকে, তারপর এই জায়গার মধ্যে আমাদের যেটা হচ্ছে ইকুয়েশনটা, এ ইকুয়াল ওয়াই মড 4 সেমিকলন, বি ইকুয়াল ওয়াই মড 100, সি ইকুয়াল ওয়াই মড 400। ঠিক আছে, এরপরে হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল 0, এখানে হচ্ছে বি নট ইকুয়াল 0 দিব। আর সি প্রোগ্রামে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না, তাই আমি হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটের মতো কাজ করবে। এখন তারপর আমরা হচ্ছে সি ইকুয়াল ইকুয়াল 0 দিব। তো এখন এখানে আমাদের একটা থার্ড ব্র্যাকেট লাগবে, এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম। তো এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেটের মতো কাজ করবে, আর এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটের মতো কাজ করবে। এবং যদি ইয়েস হয় আমরা দিব লিপ ইয়ার, এলস যদি হয় আমরা দিব প্রিন্ট এফ নট লিপ ইয়ার। ঠিক আছে, প্রিন্ট এফ নট লিপ ইয়ার। এখন আমি এগুলাকে বিল্ড করব, রান করব। তো সরি, এখানে প্রিন্ট এফ আর আই এফ
a equal 0 equal 0 y hash include stdio.h তারপর integer main integer a b c y printf enter here scanf %d and y তো y এর ভ্যালু হচ্ছে আমাদের f এখানে স্পেস বেশি a equal 0 b not equal 0 এবং c হচ্ছে equal 0 ওকে printf leap year এবং else not leap year to serve y এর ভ্যালু আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে নিচ্ছি y এর ভ্যালু আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে নিচ্ছি %d scanf printf এখানে কি আসছে একটু দেখে নিই আমরা ও আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট d নাই মানে if এরপর সেকেন্ড ব্র্যাকেটে স্টার্ট আমরা দিলাম printf ডাবল কোটেশনের ভিতর আমরা দিলাম হলো গিয়ে লিপিয়ার থেকে বিল্ড করি ওকে ঠিক আছে এখানে আমি হয়তো কোনো কোড টোডে একটু ভুল করছি দিয়ে দেখি তো সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগে কিনা এবার বিল্ড করতেছি ওকে স্যার আমার এখানে হয়তো কোডে একটু ভুল ছিল এবার আমরা রান করতেছি এন্টার ইয়ার ওকে সমস্যা নাই এখন আমরা এখানে 2100 সাল দিলাম কি আসতেছে নট লিপ ইয়ার আসতেছে স্যার ওকে এন্টার ইয়ার দিলাম আমরা এখানে 2060 দিলাম কি আসতেছে লিপ ইয়ার আসতেছে তো স্যার আমরা সাকসেসফুলি আইডেন্টিফাই করছি বছরটা লিপ ইয়ার কিনা ওকে ওইখানে জাস্ট হচ্ছে যে আমার একটু মানে কোডিং এ মিস্টেক ছিল মিস্টেক বলতে কি যে আমি ওইখানে প্রিন্টএফ বানানটাতে পিটা বড় হাতের দিছিলাম এই জন্য স্যার আমার ভুলটা হয়ে গেছে স্যার ঠিক আছে পিটা বড় হাতের দিছিলাম এখন আমাদের কোড শেষ আমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট নিই কন্ট্রোল বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আউটপুটটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের আউটপুট তো আমরা সাকসেসফুলি কন্ডিশনাল প্রোগ্রাম শেষ করলাম আর জায়েদ আপনার ক্লাসটা প্রবলেমটা আমি কিছুক্ষণ পর জাস্ট ডিনারটা করে এসে করে দিচ্ছি আবার আমি কিছুক্ষণ পর লাইভে আসছি করে দিচ্ছি স্যার ইনশাল্লাহ থ্যাংক ইউ আজকের মতো স্যার আজকের মতো থ্যাংক ইউ না আর 20 মিনিট পর আমি আবার লাইভে আসছি আপনাদের যদি কারো মনে করেন সুযোগ থাকে তাহলে লাইভটাতে অ্যাটেন্ড করবেন আদারওয়াইজ আপনি হচ্ছেন যে এটা রেকর্ডেড থাকবে আপনি পরে দেখে নেবেন থ্যাংক ইউ স্যার আজকের